নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য 7ই অগাস্ট সকাল 8:20 তার পাম অ্যাভিনিউয়ের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার যাত্রাপথের আনন্দ গানের শেষ হলো 80 বছর বয়সে। 1944 সালের 1 মার্চ বুদ্ধবাবুর জন্ম। ওই একই দিনে জন্মেছিলেন অনিল বিশ্বাস। দুজনের অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। অনিলদা মারা গেলেন 2006 সালের মার্চ মাসে। সেদিনকে আমি বুদ্ধবাবুকে দেখেছিলাম, চোখ মুখ থমথম করছে, খুব কষ্ট করে চোখের জল সংবরণ করছে। দেখুন, আমি যখন সাংবাদিকতায় আসি তার 2 বছর পর বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী হন। কিন্তু বুদ্ধবাবুকে আমি পারিবারিক সূত্রে চিনি, এখন বলবো চিনতাম। কারণ বুদ্ধবাবু রামধনু মিত্তির লেনে জন্মেছিলেন, আমি জন্মেছিলাম 15 নম্বর শ্যামপুকুর স্ট্রিটে। বুদ্ধবাবু স্কুল জীবন কেটেছে শ্যামপুকুর স্ট্রিটেরই শৈলেন্দ্র সরকার স্কুলে। আমার বাবা রাষ্ট্রবিজ্ঞানের প্রয়াত অধ্যাপক বাসবলাল সরকার সেই শৈলেন্দ্র সরকার স্কুলে তার প্রথম চাকরিটা করেছিলেন। সেটা 54-55 সালের কথা, আরো আগে হবে, কারণ বুদ্ধবাবু 44-এ, ওই 51-52 সালের কথা। তা বুদ্ধবাবু আমার বাবাকে সবসময় মাস্টারমশাই বলতেন, দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন, এবং আমার সঙ্গে দেখা হলেও জিজ্ঞেস করতেন যে স্যার কেমন আছে। আমি আমার বিবাহের নিমন্ত্রণ করার জন্য আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছিলাম বাবাকে নিয়ে বুদ্ধবাবুর সঙ্গে। আমার মনে আছে, বাবাকে দেখেই বুদ্ধবাবু চেয়ার ছেড়ে উঠে আসলেন, উঠে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, মাস্টারমশাই কেমন আছেন। যেহেতু উনি আমার বাবার ছাত্র ছিলেন, আমি মাঝে মধ্যেই কথাবার্তা বলতাম, কিছু জানতে চাইতাম, উনিও কুশল জিজ্ঞাসা করতেন। আমি তার বেশ কয়েকটি একান্ত সাক্ষাৎকার নিতে পেরেছি। আমার একটা মনে আছে যে 2006 সালে 235টা আসন পেয়ে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসলো। আমি তখন যে টিভিতে, তাদের স্লোগান ছিল আমরা ছাড়া খবর হয় না। তো আমি আলিমুদ্দিন স্ট্রিটে গেছি, সঞ্চালক ছিলেন প্রবীণ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, আর আমি ছিলাম আলিমুদ্দিন স্ট্রিটে। তা সুমন চট্টোপাধ্যায় আমার মাধ্যমেই বুদ্ধবাবুর সঙ্গে কথা বললেন। উনি আমাকে লাইনটা ট্রান্সফার করে দিলেন। আমি বুদ্ধবাবুকে অভিনন্দন জানিয়ে প্রথম প্রশ্নটা করলাম। বুদ্ধবাবু বললেন যে আপনাদের স্লোগান ছিল না আমরা ছাড়া খবর হয় না, শুনুন, বামফ্রন্ট সরকার ছাড়াও সরকার হয় না। তারপরে নন্দীগ্রাম আন্দোলন হলো, নিয়মিত আলিমুদ্দিনে যেতাম। একবার শ্যামল চক্রবর্তীর সঙ্গে একটা লাইভ অনুষ্ঠানে আমি আছি আলিমুদ্দিনের 3 তলার লাইব্রেরিতে। তা শ্যামলদা এরা বলেছেন যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। আমি সুধীন দত্তের উটপাখি কবিতার এই লাইনটা উদ্ধৃত করে শ্যামলদাকে প্রশ্ন করলাম। শ্যামলদা একটা উত্তর দিলেন। আমি তো নেমে আসছি, দেখে ঠিক আলিমুদ্দিনে ঢোকার মুখে সিঁড়িতে বুদ্ধবাবু দাঁড়িয়ে আছেন। বিমানদা ফিরেছেন দিল্লি থেকে, কোনো পলিট ব্যুরোর বৈঠক টৈঠক ছিল। আমাকে দেখেই বললেন, শোনো শোনো, শ্যামল এই উত্তরটা ঠিক দিতে পারেনি। আমি বলতাম, যারা যত বেশি অন্ধ তারা তত বেশি চোখে দেখে আছে। ওই অদ্ভুত আধার একে নেমেছে পৃথিবীতে। অনেক ঘটনার কোলাজ মনে পড়ছে বুদ্ধবাবুকে। শুনুন, বুদ্ধবাবুকে আমি প্রথম পরিচয় 1993 সালে মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের পরিবারের আত্মীয়তা আছে। মানিকবাবুর স্ত্রী তখন বেঁচে, সল্টলেকে বৈশাখীর কাছে একটি ব্লকে তারা থাকেন। মানিকবাবুর ছেলে রিজার্ভ ব্যাংকে ছিলেন, রিটায়ার করেছেন। তো মানিকের গ্রন্থাবলী প্রকাশ হবে, রচনাবলী, তাই সত্য তত্ত্ব অনুমতি লাগে। তা বুদ্ধবাবু এলেন, তখন তিনি তথ্য সংস্কৃতি মন্ত্রী। 92 সাল, সঙ্গে ছিলেন জ্যোতিবাবু, আমি ছিলাম, আমার দিদি, আমার জামাইবাবু ছিলেন, এবং মানিকবাবুর ছেলে, মানিকবাবুর মেয়ে, তার
স্ত্রী ছিলেন, তখন তিনি বেঁচে। সেই প্রথম আমার বুদ্ধবাবুর সঙ্গে দেখা। আর সাংবাদিকতা প্রবেশ করে প্রথম বুদ্ধবাবুকে দেখি আমি অ্যাসাইনমেন্টে, সেটা হচ্ছে পিংলায়, 99 সাল, পাঁশকুড়া বাই ইলেকশনের একটু পরেই। তখন তিনি পুলিশ মন্ত্রী। 96 সালে তথ্য সংস্কৃতির পাশাপাশি পুলিশের দায়িত্বও তিনি পেয়েছিলেন। দেখুন, বুদ্ধবাবু আগুনখোর বিপ্লবী নেতা ছিলেন না। 1968 সালে জুন মাস ত্যাগরাজ হলে, তখন ডিআইএফআই এর প্রতিষ্ঠা হচ্ছে, দীনেশ মজুমদার সংগঠনটা কিভাবে হবে সেটা ভাবছেন, একই সঙ্গে রাজনৈতিক প্রতিবেদন লিখছেন। বিমান বোস তখন এসএফআই এর সর্বভারতীয় নেতা, বাংলা দেখেন শ্যামল সুভাষ। দীনেশ মজুমদারকে প্রমোদ বাবু ডিওয়াইএফআই এর দায়িত্বে ছাড়তে চাইছেন না, তাই পার্টির সংগঠনে দরকার। তখন প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী কবি সুকান্তর ভ্রাতুষ্পুত্র ছকছকে বুদ্ধদেব ভট্টাচার্যকে ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক করা। সেই পথ চলা শুরু 1968 সাল। তারপর ধাপে ধাপে অনেক পর্ব পেরিয়েছেন। 77-এ জিতলেন, মন্ত্রী হলেন। 82 সালে শতঘোষের কাছে হেরে গেলেন বাই ইলেকশনে, যাদবপুর থেকে জিতলেন, মন্ত্রী হলেন। আবার ওই চোরেদের ক্যাবিনেটে থাকবো না বলে বেরিয়ে গেলেন জ্যোতিবাবু। তখন মুখ্যমন্ত্রী মায়াকোভস্কির ডায়েরি অনুবাদে হাত দিলেন। আবার ভুল বোঝাবুঝি মিটিয়ে ফিরে এলেন জ্যোতিবাবুর ক্যাবিনেটে, দায়িত্ব বাড়ল। 96 সাল থেকে তথ্য সংস্কৃতির পাশাপাশি পুলিশ মন্ত্রীও বটে। তখন থেকেই বুদ্ধবাবু যে জ্যোতিবাবুর উত্তরসূরি হতে চলেছেন সেটা মোটামুটি স্পষ্ট হয়ে গেছিল। অনেক সংবাদ মাধ্যম তাকে যুবরাজ বলে অভিহিত করত। দেখুন, বুদ্ধবাবু যে শিল্পায়নের ভগীরথ হবেন সেটা কেউ কল্পনাও করতে পারেননি। কারণ শিল্প, সাহিত্য, সিনেমা, কবিতা, গান এসব নিয়ে বুদ্ধবাবু থাকতেন, ভালোবাসতেন। মৃণাল সেন, সুচিত্রা মিত্র এদের সঙ্গে আড্ডা দিতে, সুনীলদা এদের সঙ্গে আড্ডা দিতে খুব স্বচ্ছন্দ বোধ করতেন। কিন্তু 5 তারা হোটেলের ব্যাংকোয়েটে, শিল্পপতিদের সম্মেলনে বুদ্ধবাবু কিন্তু কিছুটা আড়ষ্টই থাকতেন। সেই আড়ষ্টতা কিন্তু তার ভেঙে যায়। প্রথমে 99 সালে তিনি হলেন উপমুখ্যমন্ত্রী, আর 2000 সালের নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী। 2001-এ জিতলেন, 2006 জিতলেন, অর্থাৎ 11 বছরের বেশি সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। 2011-য় বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসলো, 199টা আসন পেয়েছিল, কিন্তু সিপিএম এর একক সংখ্যাগরিষ্ঠতা সেবারই প্রথম ছিল না। কিন্তু 2006 আবার তারা 235টা আসন পেল। 1994 সালে জ্যোতিবাবুর বামফ্রন্ট নতুন শিল্পনীতি চালু করে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির একটা অনুষ্ঠানে মেজর এসেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তখন জ্যোতিবাবুর ছায়ার সঙ্গে কিন্তু ছিলেন অসীম দাশগুপ্ত। তখন বুদ্ধবাবুকে কিন্তু সেরকম ভাবে দেখা যেত না, তখন বোধহয় তিনি নন্দনেই ব্যস্ত থাকতেন। কিন্তু ধাপে ধাপে বুদ্ধবাবু বুঝেছিলেন যে শিল্প সংস্কৃতির চর্চা তো বাঙালির রক্তে আছে, কিন্তু বাংলায় শিল্প না আনতে পারলে ইতিহাস ক্ষমা করবে না। কারণ ইতিহাসের বিচার খুব নির্মম, সময়ের পলি পড়ে পড়ে তার বিচার হয়। 2001-এর পর থেকেই বুদ্ধবাবু চেষ্টা করেছিলেন, সেই চেষ্টা গতিপ্রাপ্ত হয় 2005 নাগাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যেমন তিনি ইন্দোনেশিয়া গেলেন, সালেমের সঙ্গে কথাবার্তা হলেন, কেমিক্যাল হাব বানানোর কথা হলো, রায়চক থেকে শিলিগুড়ি 6 লেনের এক্সপ্রেসওয়ে হবে বললেন। 2006 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল যেদিন ঘোষণা হলো সেদিন আমি আলিমুদ্দিনে 3 তলার বড় হল ঘরে, যেখানে রাজ্য কমিটির বৈঠক হয়, সেখানে বুদ্ধবাবু সাংবাদিক বৈঠক করছেন। এমন সময় তার
তৎকালীন আত্মসহায়ক জয়দীপ মুখার্জি এসে বুদ্ধবাবুর কানে কিছু বললেন। দেখলাম বুদ্ধবাবুর চোখ মুখ মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। আমরা জিজ্ঞেস করেছি কি খবর বুদ্ধবাবু? উনি বললেন যে টাটারা বিনিয়োগ করবে, এটা জানিয়েছেন, আর তিনি কিছু ভাঙেননি। তারপরে ইতিহাস আপনারা জানেন, টাটার ন্যানো কারখানা গড়ার প্রস্তাব, সিঙ্গুরের কৃষি জমি দেওয়া আন্দোলন, সেসব নিয়ে আমি বলতে চাই না, কিন্তু একটা জিনিস বলতে চাই যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন টানা 22 দিন অবরোধ করে রেখেছিলেন, বুদ্ধবাবুর উচিত ছিল সেই অবরোধ ভেঙে দেওয়া। তিনি পারলেন না, ভয় পেলেন, পিছিয়ে গেলেন। সেটা তার প্রশাসনিক অদক্ষতার পরিচয়। সেদিন যদি বুদ্ধবাবু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তৃণমূলের অবরোধ তুলে দিতেন, হয়তো বল প্রয়োগ করি, তাহলে হয়তো টাটার কারখানাটা হতো, সেখানে সর্ষে চাষ হতো না। এখন যখন আমরা যাই দিল্লি রোড দিয়ে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে, ধুধু প্রান্তরটা চোখে পড়ে। আজ সেখানে একটা জামশেদপুরের মতো একটা শিল্প শহর হতে পারত, বদলে যেত অর্থনীতি। দেখুন, ন্যানো বাণিজ্যিকভাবে সফল প্রজেক্ট নয়, কিন্তু গুজরাটের ন্যানোর জমি তো অন্য গাড়ি কোম্পানি কিনে নিয়েছে, সেখানে তারা কাজ করছে। আজকাল অটোমোবাইল আপ হতে পারত। দেখুন, ছোট মাঝারি শিল্প বড় শিল্প ছাড়া টিকতে পারে না। তাই বড় শিল্পর জন্য বুদ্ধবাবু চেষ্টা করেছেন। পুরুলিয়ার বলরামপুর, পশ্চিম মেদিনীপুরের শালবনি, জিন্দালদের নিয়ে আসলেন, জয়বালাজির সাথে কথা বললেন। চেষ্টার কোনো ত্রুটি ছিল না। হ্যাঁ, বিনিয়োগ হয়েছে সেই সময়। একবার তো বলেই ফেললেন বণিক সভার অনুষ্ঠানে, আমরা যে দলটা করি, আমি যে দলটা করি, সেই দল সর্বনাশা বন্ধের সংস্কৃতিকে বিশ্বাস করে। হই পড়ে গেছিল। একবার বললেন পদ্মার চরে মাদ্রাসায় জঙ্গি কার্যকলাপ হয়, তো তখন সম্ভবত জ্যোতি বসু ইন্টারভেন করেছিলেন। বুদ্ধবাবু বলেছিলেন আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছিল, কিন্তু তিনি বোধহয় ওটাই বলেছিলেন, কিন্তু দলের চাপে ওই ভোট ব্যাংকে তুষ্ট করার কাজে নিজের বক্তব্য থেকে তাকে সরে আসতে হয়। বুদ্ধবাবু নিরুপম সেন জুটি চেষ্টার আন্তরিকতার কোনো অভাব ছিল না, কিন্তু দলকে বাদ দিয়ে তারা শিল্পায়ন করতে চেয়েছিলেন। আমার মনে আছে, আমি যদিবাবুকে জিজ্ঞেস করেছিলাম, প্রতি শুক্রবার সম্পাদক মন্ডলীর বৈঠকে যদিবাবু আলিমুদ্দিনে আসতেন। সিঙ্গুরের টাটার লোকজন গেছে, তা সেখানে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েছেন, পুলিশকে বোধহয় লাঠিবাড়ি চালাতে হয়েছে। তা আমি যদিবাবুকে জিজ্ঞেস করেছি এরকম কেন হলো, তো যদিবাবু বললেন যে কৃষক সভার নেতা তো ঘুমোচ্ছিলেন। অর্থাৎ কৃষক সভাকে অন্ধকারে রেখে, দলকে পাশ কাটিয়ে, পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে শিল্পায়নের যে চেষ্টা বুদ্ধবাবু করেছিলেন, সেটা সঠিক ছিল না। তিনি যদি দলকে সঙ্গে নিতেন, বিরোধী দলের কাছে গিয়ে প্রস্তাবটা রাখতেন, বলতেন যে আসুন, রাজনীতি থাক, ঐক্যমত্যের ভিত্তিতে আমরা শিল্পায়ন করি, আপনার কিছু দাবি দেওয়া থাকতে পারে, আসুন আমরা আলোচনা করি। কিন্তু 235 আমরা ওরা 30, এই যে অহংকার, এই যে গর্ব, এটাই কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছিল। পরে তিনি নমনীয় হলেন, ক্যালকাটা ইনফরমেশন সেন্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন। তার আগে রাজভবনে গোপাল কৃষ্ণ গান্ধীর পৌরোহিত্যে বৈঠক হলো। তখন তৃণমূল একটা কথা বারবার বলতো, এই বুদ্ধবাবুরা গরিবের পেটে লাথি মারে। পরে বুদ্ধবাবুই আমাকে বলেছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে করজোরে বলেছি, আর যা খুশি বলুন আমার নামে, বলতেই পারেন, কিন্তু একথা বলবেন না যে গরিবের পেটে লাথি মারি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা শুনেছিলেন। তারপর কোনোদিন এই কথাটা তৃণমূলের কেউ বলেননি বুদ্ধবাবু সম্পর্কে, গরিবের পেটে লাথি মারি। এই যে বাম কংগ্রেস জোট 2016 সালে প্রথম হলো, তারও কাণ্ডারি ছিলেন তিনি। 11 সালে হেরে যাওয়ার পর
পলিট ব্যুরো থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন, পলিট ব্যুরো গ্রহণ করেনি। 2009 সালের পর থেকেই পলিট ব্যুরো কেন্দ্রীয় কমিটির বৈঠকে যেতেন না। 2015 সালে পার্টি কংগ্রেসে সবকিছু থেকে সরে আসলেন। কিন্তু বাম কংগ্রেস জোট যাতে হয়, সেই লাইন যাতে সিলমোহর পায়, কারাট বিজয়নের বিরোধিতা সত্ত্বেও সেই লাইনের সিলমোহর তো পড়েছিল। নেপথ্য থেকে বুদ্ধবাবু, সীতারাম ইয়েচুরি, গৌতম দেব, মোহাম্মদ সেলিমদের সহায়তা করেছেন। সম্পাদক মন্ডলী থেকে সরে এলেন, রাজ্য কমিটি থেকে সরে এলেন, নতুন প্রজন্ম নেতৃত্বের জায়গাটা নিয়ে চেয়েছিলেন। 2019-এ বামফ্রন্ট ব্রিগেড সমাবেশ করলো। বুদ্ধবাবু অসুস্থ শরীর নিয়ে তার নাকে অক্সিজেনের নল, ব্রিগেডে গেলেন, কিন্তু নামতে পারলেন না। চেষ্টা করেছিলেন গাড়ির মধ্যে থেকেই কিছু বলার, কিন্তু পারলেন না। সিওপিডির সমস্যা তাকে কাতর করেছিল। বিগত কয়েক বছর বারে বারে হসপিটালে যাতায়াত করতে হয়েছে। অবশেষে যাত্রাপথের আনন্দ গান শেষ হলো। বুদ্ধবাবুকে আমরা কিভাবে মনে রাখবো? আমি অন্তত তাকে মনে রাখবো একজন ভদ্রলোক রাজনীতিবিদ হিসাবে, যিনি নিজে স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন সফল করার পরিকল্পনা রূপায়িত করতে পারেননি। তিনি কি নিউ লেবার, নাকি মার্গারেট থ্যাচারের পদাঙ্ক অনুসরণ করতেন, নাকি তিনি ব্রুডিং কিং লেয়ার? ইতিহাস জবাব দেবে। আমরা বলতে পারি, হিয়ার লাইজ এ ম্যান হু meant well, tried a lot, but fell. Here lies his epitaph, but he need not be ashamed. এই হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। ঔদ্ধত্য ছিল, আভিজাত্য ছিল, সততা ছিল, রাজনীতির সৌজন্য ছিল, আদ্যন্ত কমিউনিস্ট ছিলেন, পাশাপাশি ভদ্রলোক ছিলেন, রবীন্দ্র অনুরাগী ছিলেন। তার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। অনেকে বলেন ইজ এ রাইট পারসন ইন এ রং পার্টি, জানি না, কিন্তু কমিউনিজমের প্রতি তার বিশ্বাস, আস্থার কখনো কোনো টাল খায়নি। আজীবন কমিউনিস্ট ছিল। আমি তো কোনো কুলের কমিউনিস্ট নই, কমিউনিস্ট ভাবধারার সঙ্গে আমার মেলে না, কিন্তু ব্যক্তি বুদ্ধবাবু, তার আদর্শ, তার সততা, তার নিষ্ঠা, এটাকে যদি শ্রদ্ধা না জানাই, তাহলে মানুষ হিসাবে নিজের ভূমিকাকেই অস্বীকার করা হয়। রাজনৈতিক মতপার্থক্য অনেকের সঙ্গে অনেকের থাকে, কিন্তু সংকীর্ণ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠেও অনেক সময় বিষয়টাকে দেখতে হয়। আক্ষেপ একটাই, প্রথম যখন টাটাদের প্রপোজালটা আসলো, বুদ্ধবাবু যদি তখনই বিরোধী নেত্রীকে কনফিডেন্স নিতে পারতেন, পৌঁছে যেতেন তার কাছে, যদি বলতেন যে আসুন, এটা রাজনীতির বিষয় নয়, এটা বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যতের বিষয়, আসুন একসঙ্গে এগোই, আপনার দাবি দেওয়া আছে, আসুন গোল টেবিলে বসে সেই দাবি দেওয়ার নিষ্পত্তি করি, কিন্তু এমন আন্দোলন করবেন না যাতে টাটার কারখানাটাই শেষ পর্যন্ত না হয়। 2008 সালের কথা মনে আছে? টাটা বলেছিলেন যে আমাকে মাথায় বন্দুক ধরে বাংলা ছাড়তে বাধ্য করা হয়েছিল। সুযোগটা নিয়েছিলেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড কার্পেট বিছিয়ে টাটাকে তিনি নিয়ে গিয়েছিলেন। কি ভুল যে আমরা সেদিন করেছিলাম, তার মাসুল দিতে হবে কয়েক প্রজন্ম। বুদ্ধবাবুর উদ্দেশ্য ঠিক ছিল, কিন্তু পন্থা ঠিক ছিল না। প্রশাসক হিসাবে তিনি ব্যর্থ, অনস্বীকার্য, এটা স্বীকার করতেই হবে। আরেকটু কঠোর যদি হতেন এবং একই সঙ্গে
2006 সালে শপথের দিনই তো তিনি টাটার বার্তা পেয়েছিলেন। সেদিন থেকেই তিনি যদি বিরোধীদের সঙ্গে কথাবার্তা বলতেন, ঐক্যমত্য করতেন, 235 আমরা 30 ওরা বলে বিরোধীদের তুচ্ছ তাচ্ছিল্য না করতেন, তাহলে বোধহয় আজকে বাংলায় শিল্পায়নের নতুন যুগ শুরু হতে পারত। সুযোগ আমরা হেলায় হারিয়েছি। ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে এই দায় বুদ্ধবাবুরও, একই সঙ্গে বিরোধী রাজনৈতিক নেতৃত্বেরও।